হ্যালো ভিউয়ার্স, ডায়াটনিক মিউজিক ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের গিটার টিউটোরিয়ালের যে লেসনটা তোমরা দেখতে পাবে সেটা হলো রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড বোথ হ্যান্ড কোঅর্ডিনেশন। তো আজকে আমাদের রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড বোথ হ্যান্ড কোঅর্ডিনেশনের প্রথম যে সেকশনটা আমরা তোমাদের দেখাতে চেষ্টা করছি সেটা হচ্ছে যে কি করে প্র্যাকটিস করলে আমাদের রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড দুটো হাতেই কোঅর্ডিনেশন খুব ভালো হবে। তো সবার প্রথমে বলি যে রাইট হ্যান্ড তো আগের দিনের ভিডিওতে আমি কিছু আলোচনা করেছি। হ্যাঁ, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে লেফট হ্যান্ড টেকনিক। লেফট হ্যান্ড কোথায় পজিশন করলে গিটারের সাউন্ড খুব ভালো হবে এবং যে সাউন্ডের যে ডায়নামিক্স সেই ডায়নামিক্স অনেক বেশি সুন্দর হবে। তো ফার্স্টেই বলি যে গিটারের যে তারগুলো আছে 1 2 3 4 5 6 এই যে 6টা তার আছে, এই 6টা তারকেই কিন্তু আমরা প্রথম বাজিয়ে দেখব। কিরম করে? আমরা যদি একটা ফিঙ্গার এক্সারসাইজ ধরে নিই, ধরো একদম বেসিক ফিঙ্গার এক্সারসাইজ যদি ধরে নিই 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 যদি এই বেসিক এক্সারসাইজটা ধরে নিই, তো এই এক্সারসাইজটার মতে আমরা কি করব? আমরা করব হচ্ছে যে আমরা এই লেফট হ্যান্ডটাকে কোথায়, গিটারের থাম কোথায় রাখবো, ইন্ডেক্স কোথায় রাখবো, মিডল ফিঙ্গার কোথায় রাখবো, রিং ফিঙ্গার কোথায় রাখবো এবং আমাদের যে লিটল ফিঙ্গার কোথায় রাখবো এবং ফিঙ্গারের কোন পয়েন্ট দিয়ে বাজালে সেটা আরও পারফেক্ট শোনায় সেটাও আমরা দেখে নেব। তো বলি, প্রথমেই আমাদের থামের কথা বলি। থামটা গিটারের নেকের ঠিক পেছনের দিকে এমন করে প্লেসমেন্ট করব যাতে থামের যে প্রেসারে আমাদের যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই যে 4টে ফিঙ্গার আছে খুব স্মুথলি গিটারের ফ্রেটবোর্ডে রান করতে পারে। যেমন ধরো থামটা আমরা গিটারের পেছনে এমন করে রাখছি, হ্যাঁ, রাখার সময় আমাদের খেয়াল করতে হবে যে আমাদের এই যে তালুটা আছে হাতের, এই তালুটা কখনো যেন গিটারের নেকে না ঠেকে যায়। এটা কিন্তু তোমাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে। তোমরা যদি গিটারের নেকে এই তালুটাকে ঠেকিয়ে ফেলো তখন কিন্তু একটা সমস্যা হবে কি, তোমরা গিটারের কিন্তু একবারে খুব একটা বেশি সংখ্যার ফ্রেট কিন্তু কভার করতে পারবে না। অতএব তোমরা যখন গিটারের লেফট হ্যান্ড প্লেসমেন্ট করছো তখন এমনভাবে প্লেসমেন্ট করবে যেন এই তালুটা কোনো রকমভাবে গিটারের নেকে না ঠেকে যায়। ফার্স্ট এটা তোমাদের মেনে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ফিঙ্গার আছে, এই ফিঙ্গারের টিপ মানে হচ্ছে ঠিক নোকের যে তলার অংশটা আছে, এই নোকের তলার অংশটা দিয়ে তোমাকে ঠিক এই যে আমাদের ফ্রেট ওয়্যারগুলো আছে, মানে এই যে গিটারের যে ফ্রেট ওয়্যারগুলো দেখতে পারো, মানে দুটো ফ্রেটের মধ্যিখানে যে একটা মেটালের একটা অংশ আছে, এটাকে বলছি আমরা ফ্রেট ওয়্যার। এই ফ্রেট ওয়্যারটাকে আমরা কি করব? ফ্রেট ওয়্যারের একদম পাশে, আবারও বলি, ফ্রেট ওয়্যারের একদম পাশে, ভুল করেও কিন্তু কেউ ফ্রেট ওয়্যারের ওপরে তুলে দেবে না, তাহলে কিন্তু সাউন্ডটা খারাপ হয়ে যাবে। ফ্রেট ওয়্যারের একদম পাশে আমরা ফিঙ্গার টিপ দিয়ে সঠিকভাবে ধরবো এবং ধরে আমাদের যেইটুকু প্রেশার প্রয়োজন সেইটুকু প্রেশার দিয়ে আগে দেখে নেবো যে সঠিক গ্রিপ হয়েছে কিনা। তারপরে আমরা কি করব? ওই ফ্রেট ওয়্যারে সঠিকভাবে প্রেশার দিয়ে আমরা বাজাবো। অনেকটা সাউন্ডটা এরকম শোনাবে। একদম স্পষ্ট এবং পরিষ্কার। এবার আমরা যেটা জানবো যে আমরা তো দেখলাম যে আমাদের থামের পজিশন কি হবে এবং এই যে 4টে ফিঙ্গার আছে এই 4টে ফিঙ্গারের পজিশন কি হবে এইটা বুঝে নেওয়ার পরে আমাদের প্রথম ধাপ হবে হচ্ছে আমরা যখন বাজাচ্ছি তখন কিন্তু
একদম ধীরে ধীরে বাজাবো, যাতে আমাদের বাজনাগুলোর সাথে তার যে সাউন্ডটা যাতে খুব পরিষ্কার শোনায়। যেমন একটু দেখি, যখন বাজাচ্ছি একদম ধীরে ধীরে এরকম গতিতে, আমরা যদি ধীরে ধীরে একদম আস্তে আস্তে করে বাজনাগুলো বাজানোর চেষ্টা করি, তাহলে কি হবে, আমাদের যে ক্লিয়ার সাউন্ডটা সেটা কিন্তু আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, তো তারপরে আমরা যখন লেফট হ্যান্ড বাজাবো তখন আরেকটা জিনিস দিকে নজর দেব, যে লেফট হ্যান্ড বাজানোর সময় কোনো সময় যেন ফ্লাইং ফিঙ্গার না হয়। ফ্লাইং ফিঙ্গার মানে কি, যখন আমরা বাজাচ্ছি একটা ফিঙ্গার এক্সারসাইজ, তখন চেষ্টা করব যে প্রত্যেকটা ফিঙ্গার যেখানে পড়ছে তার আগের ফিঙ্গারটা যাতে না উঠে যায়। যেমন আমি চেষ্টা করছি যে 1 নম্বরের পরে যখন 2 নম্বর ফিঙ্গারটা পড়ছে, তখন কিন্তু 2 নম্বর ফিঙ্গারটা লক হয়ে যাচ্ছে, এখানে 2 নম্বর ফিঙ্গারটা কিন্তু উঠছে না। বেসিক এটা যে সব জায়গায় হবে বা কোনো রকম গান বাজানোর সময় বা কোনো রকম মিউজিক্যাল পার্ট বাজানোর সময় হবে, এটা কিন্তু কোনো মানে নেই। কিন্তু আমরা যখন এক্সারসাইজ করছি, মানে আমরা যখন এক্সারসাইজের অভ্যাসগুলো করছি, তখন যেন কোনো রকমভাবেই আমাদের ফিঙ্গার ফ্লাইং ফিঙ্গার যাতে না হয়। ফ্লাইং ফিঙ্গার হলে কিন্তু কি হবে, এই যে আমাদের প্রত্যেকটা ফিঙ্গারের যে প্রেশার, এই ফিঙ্গারের প্রেশারগুলো কিন্তু সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হবে না। তো তার দরুন কি হবে, আমাদের ফিঙ্গারগুলো কিন্তু যেটা সঠিকভাবে তৈরি করা দরকার ছিল সেটা কিন্তু সেরকমভাবে হবে না। অতএব আমরা যখন বাজাবো তখন খুব ভালো করে লক্ষ্য দেব যে আমরা যেন কোনো রকমভাবে ফিঙ্গার তুলে না ফেলি। অনেক সময় যারা একদমই বিগিনার আছো, তারা বাজানোর সময় কি হয়, এই জিনিসটা করে ফেলো। এই জিনিসটা করলে কিন্তু হবে না, কারণ আমরা তাহলে কিন্তু সঠিকভাবে ফিঙ্গারের প্রেশার ডেভেলপমেন্ট করতে পারবো না। এগুলো কিন্তু এক ধরনের, এই যে ফিঙ্গার এক্সারসাইজগুলো করি, হ্যাঁ, আমাদের অনেক ধরনের ফিঙ্গার এক্সারসাইজ আছে। তোমাদের যদি এই ফিঙ্গার এক্সারসাইজগুলো প্রয়োজন হয়, তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। আমি অবশ্যই এই ফিঙ্গার এক্সারসাইজগুলো নিয়ে একটা ভিডিও করব। তো এগুলোকে কিন্তু এক কথায় আমরা ফিঙ্গার জিম বলে থাকি। ফিঙ্গার জিম মানে এই যে আমরা ফিঙ্গার এক্সারসাইজ করছি, এই ফিঙ্গার এক্সারসাইজগুলোর ফলে কিন্তু আমাদের ফিঙ্গারের যে মাসল মেমোরি, এটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে। অতএব আমরা এইভাবে যদি দীর্ঘদিন মিনিমাম 4 থেকে 5 মাস সঠিকভাবে প্র্যাকটিস করতে থাকি, তাহলে কিন্তু আমাদের এই ফিঙ্গারগুলোর স্ট্রেংথ অনেক সুন্দরভাবে ডেভেলপমেন্ট করবে। এতে কি হবে, এতে হবে আমাদের এর পরবর্তীকালে কর্ড বাজানো বা কোনো ভালো স্কেল বাজানো বা কোনো ভালো মিউজিক্যাল পার্ট বাজানো বা কোনো গানের পার্ট বাজানো বা কোনো আরপিজিও বা কোনো রিফ, যাই বাজাই না কেন, এই বাজনায় কিন্তু অনেক 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 সুন্দর সাউন্ড করতে আরম্ভ করবে। তো অতএব আমরা যখন একদম প্রথমে ইলেকট্রিক গিটার ধরছি বা একদম প্রথমে ইলেকট্রিক গিটার বাজানোর চেষ্টা করছি, আমরা এই ফিঙ্গার এক্সারসাইজগুলোর দিকে কিন্তু খুব সুন্দরভাবে ফোকাস করব। এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড। এবার রাইট হ্যান্ড টেকনিক বলি কিছুটা। আগের দিন কিছুটা রাইট হ্যান্ড টেকনিক বলেছিলাম, আজকে আরও ডিটেলসে রাইট হ্যান্ড টেকনিক নিয়ে আমরা আলোচনা করব। তো যখন রাইট হ্যান্ড টেকনিকটা আমাদের শুরু হবে, তার আগে ফার্স্টেই বলেছি, এই যে গিটারের ব্রিজটাকে আমাদের খুব সুন্দর করে জানতে হবে। গিটারের ব্রিজটাকে খুব সুন্দরভাবে জানতে হবে। কি কি জানবো গিটারের ব্রিজ সম্পর্কে? ব্রিজের কোথায় হাতটা রাখলে প্রপারভাবে গিটারটা ব্রাইট সাউন্ড করবে। আমরা যদি ব্রিজের একদম সামনে রেখে ফেলি হাতটা, তাহলে কিন্তু আওয়াজটা একদম মিউট হয়ে যাবে, এরকম হয়ে যাবে। অতএব এই সাউন্ডটার কিন্তু কোনো ভালো করে রেসপন্স পাওয়া যাবে না। আমরা যদি ব্রিজের একটু পেছন দিকে হাত রাখার চেষ্টা করি, একটু পেছন দিকে মানে ব্রিজটা যেখানে আর কি স্ট্রিংগুলো যেখানে শুরু হচ্ছে তার একটু পেছনে, তাহলে কি হবে, আমরা ব্রিজের সঠিক জায়গায় হাত রাখার একটা পজিশনও খুঁজে নেব এবং আমাদের যে বাজনা অনেক বেশি ব্রাইট হবে।
এবং আমরা কি করব, যেহেতু আমরা ব্রিজে একটা হাতের সাপোর্ট দিয়ে রেখেছি, এতে কিন্তু আমাদের বাজনার যে ডাইনামিক ফ্লো এটাও অনেক সুন্দর হবে। এটা হচ্ছে ব্রিজে হাত রেখে যখন বাজাবো, বেসিক্যালি ইলেকট্রিক গিটার যখন বাজাবো, এটা কিন্তু আমরা মাথায় রাখবো। ব্রিজটায় হাত রাখা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট হচ্ছে আমাদের এই ফোর আর্মসটা কোথায় রাখবো। ফোর আর্মসটা কিন্তু এই যে গিটারের কার্ভটা আছে, এই কার্ভে এখানে সুন্দর করে ফোর আর্মটাকে অ্যাডজাস্ট করবো, তারপরে ব্রিজে হাতটা রাখবো এবং ফোর আর্মস থেকে হাতের ডিস্টেন্স যেন খুব একটা বেশি না হয়। মানে আমরা ফোর আর্মসটা এইখানে এরকম করে রাখলাম, রেখে এরকম করে ব্রিজে হাতটা বেঁকিয়ে বাজানোর চেষ্টা করছি, তাহলে কিন্তু খুব একটা ভালো বেশি সাউন্ড করবে না। একদম ফোর আর্মসের যে একদম কাছাকাছি একটা পজিশান খুঁজে আমরা আমাদের যে রিস্টটাকে এটাকে ব্রিজের ওপর রাখবো এবং যেন প্রপার সাউন্ড করে এটার দিকে লক্ষ্য দেব। হয়ে গেল। এবার আসি হচ্ছে এই যে পিকটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই যে পিক বা একে আমরা প্লেকট্রামও বলে থাকি, এই যে পিক বা প্লেকট্রাম কেরাম করে আমরা ধরবো। পিক বা প্লেকট্রাম ধরার যে নিয়ম সেটা হচ্ছে, এই যে পিকটাকে আমরা কি করব, আমাদের হাতের যে ইন্ডেক্স, আমাদের লেফট হ্যান্ডের যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সটাকে আগেই আমরা এরম করে মুড়ে নেব। এরম করে মুড়ে নেওয়ার পরে এই যে ইন্ডেক্সের একদম যে প্রথমের অংশটা আছে, মানে তোমরা যদি ইন্ডেক্সকে এরম করে মোড়ো, দেখবে 1 2 3টে অংশে ইন্ডেক্সটা ভাগ হয়ে যাচ্ছে। তো একদম প্রথমের অংশ মানে নখের দিকের যে অংশটা আছে, তার উপরে আমরা কি করব, এই যে এই পিকটাকে শক্ত করে চেপে ধরবো এবং সেটাকে আমরা আমাদের থাম দিয়ে লক করব। অনেকটা এরকম করে লক করব। হাতের মধ্যিখানটা মানে লেফট হ্যান্ডের মধ্যিখানটা যেন ফাঁপা অবস্থায় থাকে, কোনো রকমভাবে এরা মুঠো করে ফেলবে না। মুঠো করে ফেললে কিন্তু বাজনার ডাইনামিক্স বিগড়ে যেতে পারে। তো একটু ফাঁকা অবস্থায় থাকবে, যেন ওই একটা মনে হয় যেন তুমি একটা ওই কি বলবো, এই হাতের এই পজিশনটাকে সাপের ফোনার মতন হয়ে আছে। দেখো অনেকটাই সাপের ফোনার মতন হয়ে আছে, জিনিসটা এরকম ফাঁপালো টাইপের থাকবে। এবং এই যে ফাঁপালো অংশটা কি করব, আমরা এই ব্রিজের এখানে আমরা প্লেসমেন্ট করব। এবং এতে তুমি দেখবে কি হবে, তোমার এই যে 1 2 3 4টে ফিঙ্গার আছে, এই 4টে ফিঙ্গার স্ট্রিংয়ের মধ্যে ঠেকে যাবে না। হ্যাঁ, এবার যেহেতু স্ট্রিংয়ের মধ্যে ঠেকে যাবে না, সেহেতু গিটারের আওয়াজটাও অনেক সুন্দর তৈরি হবে। তো এই হাতটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই করে ফেলো যে এইখানে একদম গিটারের যেটা সিলেক্টর আছে, সিলেক্টরের ওপরের অংশের দিকে এই কড়ি আঙুলটাকে দিয়ে সাপোর্ট দিয়ে বাজাও। সেটাও তোমরা করতে পারো, একান্তই না করার কোনো বিষয় নেই। কেননা অনেক বড় বড় গিটারিস্ট আছে, হ্যাঁ, যারা এইখানে সাপোর্ট দিয়ে বাজায়, সেটা কোনো ভুল জিনিস নয়। কিন্তু তোমরা যেটাই করো সেটাই দিকে একটু খেয়াল রেখে দেখো যে কোনো রকমভাবে হাতের এই যে ফিঙ্গারগুলো বাকি আছে, সেগুলো যেন কোনো রকমভাবে এই তালুতে ঠেকে না যায়। গেল। তাহলে আমরা বেসিক যে জিনিসটা মানে আমাদের লেফট হ্যান্ড এবং এই যে রাইট হ্যান্ডের বেসিক যে জিনিসগুলো, এগুলো আমরা জানলাম। এবার আমরা জানবো যে আমরা শুরুতেই যারা একদমই শুরু করছো, ইলেকট্রিক গিটার শুরু করছো, তারা কিন্তু শুরুতেই আগের যে পুরনো গানগুলো আছে এগুলো কিন্তু ইলেকট্রিক গিটারে একদম বাজাবে না। বা তোমরা স্টাফ নোটেশনে যে সকল মানে পিসগুলো বাজিয়েছো, যেমন কাম সেপ্টেম্বর বলো বা অটল্যান্ড স্যান বলো বা লাভ স্টোরি বলো বা গডফাদার বলো, এই যে এত সুন্দর সুন্দর যে গিটারের পিসগুলো আছে, সেগুলো কিন্তু কোনো সময়ই আগে ইলেকট্রিক গিটার নিয়ে বাজাতে আরম্ভ করবে না। এটা করলে কি হবে, এটা করলে তোমাদের ইলেকট্রিক গিটারে কিন্তু আলাদা করে আমাদের ফিঙ্গারের প্রেশার ডেভেলপমেন্ট করতে হয়। সেটা যদি না করা যায়, তখন কিন্তু আমাদের যে সমস্যাটা হবে কি, আমাদের বাজাতে গিয়ে অনেক সময় একটা এরকম একটা মানে ব্যাড সাউন্ড যেটাকে বলি, মানে ফিঙ্গার বোর্ডের ওই বাজ যেটাকে বলি, সেটা হতে পারে। বা অনেক সময় ওই ফিঙ্গারের যে বাজাতে ফিঙ্গার দিয়ে কোনো রকম কোনো স্কেল বাজাতে ফিঙ্গার জড়িয়ে যাওয়া, মানে ফিঙ্গারটা ধরো বাজাচ্ছ এরকম করে, এই যে মানে ফিঙ্গার স্লিপ করে যেতে পারে, রাইট হ্যান্ডও স্লিপ করে যেতে পারে, বা নানা রকম প্রবলেম আসতে পারে। তো তাই জন্যই বারবার বলছি, বেসিক যে এক্সারসাইজগুলো আছে, যেগুলো আমরা সবাই জানি, একদম শুরুতেই শিখেছি, যেমন হচ্ছে এই 1 2 3 4 5 6, এই যে 6টা স্ট্রিংয়ের যে বেসিক এক্সারসাইজ, মানে হচ্ছে ধরো তোমাকে প্রথমে 6টা স্ট্রিংয়ে 1 2 3 4, এই যে 1 2 3 4 এর যে
ফিঙ্গার এক্সারসাইজটা আছে, এই ফিঙ্গার এক্সারসাইজটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। যদি তোমরা বলো যে আমাকে একটু দেখিয়ে দিতে, তাহলে আমরা দেখিয়েও দিতে পারি। ধরো দেখিয়ে দিলাম তোমাদের কিরম করে বাজাবে। ধরো এই যে 6টা স্ট্রিং আছে, 1 2 3 4 5 6, এই 6টা স্ট্রিংয়ে 4টে ফ্রেড বেছে নেবে, 1 2 3 4, 4টে ফ্রেড বেছে নেওয়া হয়ে গেল। তারপরে প্রত্যেকটা ফ্রেডে 1 2 3 4 1 2 3 4, মানে এই যে তোমাদের যে 4টে ফ্রেড আছে, এই 4টে ফ্রেডে সঠিকভাবে খুব সুন্দর করে প্রেসার দিয়ে তোমরা বাজাবে। এতে কি হবে, এতে আস্তে আস্তে বাজানোর ফলে তোমাদের হাতের যে ফিঙ্গারের যে স্ট্রেংথগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে বিল্ড আপ করবে। তারপরে আসি হচ্ছে যে আমাদের গিটার বাজানোর সময় আমাদের যে নিজস্ব বডি টাইমিং আছে, মানে গিটার যখন আমরা বাজাচ্ছি আমরা কিন্তু খুব 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 সময় এটা মিস করে যাই যে কি হয়, আমরা কিন্তু গিটার যখন বাজাই তখন কেউ আমরা পায়ে তাল দিয়ে বাজাই না। সেটা ফিঙ্গার এক্সারসাইজই হোক, বা সেটা একটা গানই হোক, বা সেটা একটা কর্ডস বাজানোই হোক, হ্যাঁ, এটা কিন্তু আমরা অনেক সময় মিস করে যাই। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা গিটারিস্টদের ক্ষেত্রে বা যে কোনো মিউজিশিয়ানের ক্ষেত্রে, পায়ে তাল দেওয়া। এই পায়ে যদি আমরা তাল রাখি তাহলে কিন্তু আমাদের একটা বডি টাইমিং তৈরি হবে, যেটা আমাদের এই ইনস্ট্রুমেন্টের সাথে কিন্তু খুব ভালো করে অ্যাডজাস্ট হয়ে যাবে। এতে কি হবে, যদি আমরা আমাদের বডি টাইমটা আমাদের ইনস্ট্রুমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে পারি, তখন কিন্তু আমাদের বাজনার গতি একটু কমে যাবে। কিন্তু সেই কমে গেলেও কি হবে, আমাদের বাজনা কিন্তু আরও বেশি ডেভেলপমেন্ট করবে, সেটা শুনতে অনেক বেশি রিদমিক লাগবে বা অনেক বেশি ডাইনামিক লাগবে। তো এইটা কিন্তু ফলো করব, যাই বাজাই না কেন, যেই ফিঙ্গার এক্সারসাইজই বাজাই না কেন, আমরা অবশ্যই কিন্তু পায়ের রিদিমটা রাখবো। যারা তোমরা একদম ছোট আছো, রিদিম দিতে গিয়ে একটা অসুবিধা হয় কি, যে আমরা কোন স্ট্রোকের সাথে কীরকম রিদিম রাখবো সেটা অনেক সময় বুঝতে পারি না। তো সেটার একটা বেসিক জিনিস বলে দিই, যখন আমরা ডাউন স্ট্রোক করছি তখন পাটাকে মাটিতে ফেলে যে একটা ট্যাপ করে আওয়াজ হয়, সেই তালি অংশটাকে আমরা ধরবো, এবং পাটাকে ওপরে তুললে যে একটা খালি অংশ আমরা পাই, মানে পায়ের পড়াতে যেমন আওয়াজ হয়, পায়ের তোলাতেও কিন্তু একটা খালি অংশ তৈরি হয়। মানে আমরা যদি ধরে নিই পায়ের এরম করে ফেলি তাহলে ওটা তালি, পাটাকে যখন তুলি তখন ওটা খালি। যদি এই জিনিসটাও ধরে নিই, পায়ের তালি এবং খালি, এইটাকে যদি ধরে নিই, তাহলে ধরে নেওয়ার পরে যে জায়গাটা আসবে সেটা আমরা ডাউন স্ট্রোকের সাথে আমরা এই পায়ের তালিটা ইউজ করব, এবং আপ স্ট্রোকের সাথে আমরা পায়ের খালিটাকে ইউজ করব। তাহলে ডাউন আপ, ডাউন আপ। যদি পায়ের রিদিম দেখি তাহলে পায়ের তালি এবং খালি, পায়ের তালি এবং খালি, এই রকমভাবে আমরা প্রত্যেকটা এক্সারসাইজ করব। তালি খালি, তালি খালি, তালি খালি। প্রত্যেকটা ফিঙ্গারের স্ট্রেংথ নিয়ে আসার জন্য আমরা মিনিমাম 10 বার করে বাজাবো। 10 বার ফার্স্ট ফ্রেডে, সেকেন্ড ফ্রেডে, থার্ড ফ্রেডে, ফোর্থ ফ্রেডে, এই করতে করতে আমরা প্রত্যেকটা ফ্রেডেই কিন্তু 10 বার করে বাজিয়ে আমরা কি করব, যে কোনো প্রকারে আমাদের ফিঙ্গারের স্ট্রেংথটাকে আগে ডেভেলপমেন্ট করে নেব। তারপরে আসবে হচ্ছে বিভিন্ন সেকশন প্লেয়িং। তারপরে তোমরা যে যার শেপ বাজাতে পারো। যেমন শেপ বলতে আমি যে স্কেলের শেপগুলো তোমরা যদি শিখে থাকো তাহলে ভালো, যদি না শিখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি গিটারের স্কেলের শেপ নিয়েও একটু আলোচনা করব। হ্যাঁ, তো এতে কি হবে, তুমি যখন স্কেলের শেপও বাজাচ্ছ সেটাও তালের সাথে বাজাতে পারো, বা কোনো কর্ডস বাজাচ্ছ সেটাও পায়ের তালের সাথে বাজাতে পারো, বা কোনো মিউজিক্যাল পার্টস বাজাচ্ছ বা কোনো গান বাজাচ্ছ, তোমরা যাই বাজাও না কেন সবকটাই কিন্তু এই পায়ের তালের সাথে বাজাবে। তাতে কি হবে, তাতে তোমাদের বাজনা অনেক বেশি ডায়নামিক্স হবে এবং অনেক বেশি সুন্দর শোনাবে। এটা গেল হচ্ছে রিদিম বা লয়টা গিটারে মেনটেন করার একটা ন্যূনতম প্রসেস। তাহলে আজকে আমরা যেই 3টে জিনিস নিয়ে আলোচনা করলাম, সেই 3টে জিনিস আর একবার বলি। ফার্স্ট হচ্ছে আমাদের লেফট হ্যান্ড টেকনিক। লেফট হ্যান্ডকে কোথায় পজিশন রাখলে আমাদের লেফট হ্যান্ড খুব ভালো করে সাউন্ড করবে, এবং তারপরে হচ্ছে রাইট হ্যান্ড টেকনিক। রাইট হ্যান্ড কোথায় সুন্দর করে রাখলে আমাদের রাইট হ্যান্ড খুব সুন্দর করে সাউন্ড করবে, এবং এই দুটো হাতের কোঅর্ডিনেশনকে ব্যালেন্স করতে আমাদের বডি টাইমিংয়ের সাথে আমাদের পাটাকে কীরকমভাবে চালালে আমাদের দুটো হাতের কোঅর্ডিনেশন খুব সুন্দর করে তৈরি হবে, এবং আমাদের বডি টাইমিংয়ের সাথেও আমাদের বাজনা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে। এইটা কিন্তু বিগিনাররা যারা একদমই
শুরু করছো ইলেকট্রিক গিটার, তারা অনেক সময় কিন্তু তোমরা এটাকে ভুলে যাও প্র্যাকটিস করতে। ভাবো যে আমরা প্রথমেই একটুখানি রিফ বাজাবো বা প্রথমে একটু ডিস্টরশন বাজাবো। আমি তোমাদের বারবারই বারণ করছি, তোমরা কখনো এটা করো না। এটা করলে কিন্তু একটা কি হবে, তোমরা হয়তো সেই ডিস্টরশনটা বাজাতে বাজাতে বা একটা কোনো মিউজিক্যাল পার্ট বাজাতে বাজাতে তোমরা হয়তো এক সময় সেটাকে পারফেক্ট করে ফেলবে, কিন্তু তোমাদের ইলেকট্রিক গিটারের সাথে যে দুটো হাতের যে সম্পর্ক, এই দুটো সম্পর্ক কিন্তু একদমই ভালো করে তৈরি হবে না। অতএব তোমরা খুব খুব ভালো করে প্র্যাকটিস করো এবং এটাও মাথায় রাখো যেন আমাদের দুটো হাত, লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড, খুব ভালো করে তৈরি হয়। থ্যাংক ইউ। আর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, এটা অবশ্যই কমেন্টে পিন করো বা আমাকে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সেই অনুযায়ী ভিডিও দিতে।